এনসিইআরটি কেমিস্ট্রি বইয়ের ফিজিক্যাল কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মৌলের পৃথকীভবনের সাধারণ নীতি ও পদ্ধতিসমূহ, জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস অফ আইসোলেশনস অফ এলিমেন্টস। এই চ্যাপ্টারটা নিয়ে লাইন বাই লাইন কোডিং করব এবং চ্যাপ্টারটাকে খুব ভালো করে বুঝবো। তো প্রথমত দেখো, চ্যাপ্টারের যে বিষয়গুলি আছে সেগুলি হচ্ছে ধাতুবিদ্যার বিভিন্ন পদ্ধতিগুলির ক্ষেত্রে প্রচলিত ভারতীয় পদ্ধতিগুলির অবদান, খনিজ, আকরিক, গাড়িকরণ, উপযোগিতা, বশীকরণ, তাপজারণ, বিশুদ্ধীকরণ ইত্যাদি বিষয়গুলির ধারণা, নিষ্কাশন পদ্ধতিতে ব্যবহৃত জারণ আর বিজারণের নীতি, তারপর অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক এবং ফেরাস নিষ্কাশনের নীতির ক্ষেত্রে যে গিবস মুক্ত শক্তি আছে এবং এন্ট্রপির মতো তাপগতিবিদ্যার সাধারণ অবদান, কেন Cu2O এর নির্দিষ্ট কিছু অক্সাইডের বিজারণ Fe2O3 এর সহজতর হয়, আর একটা নির্দিষ্ট উষ্ণতায় কার্বন মনোক্সাইড হলো উপযুক্ত বিজারক পদার্থ, যদিও অন্যান্য কিছু ক্ষেত্রে কোক হলো একটা উত্তম বিজারক পদার্থ। সেটার ব্যাখ্যা, কেন বিজারণ প্রক্রিয়ায় নির্দিষ্ট বিজারক পদার্থ ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমত দেখো, ধাতুর প্রাচুর্যতা। ধাতুর প্রাচুর্যতা কি? যে আমাদের যেমন বিভিন্ন ধাতু থাকে, কি কি ধাতু? কার্বন, সালফার, গোল্ড, তারপর বিভিন্ন কি নোবেল গ্যাস। এই সমস্ত গ্যাসগুলি নোবেল গ্যাস, তারপর ধরো কার্বন, যে সালফার, গোল্ড আছে, এগুলিকে কিন্তু আমরা প্রকৃতিতে এই মৌলগুলিকে মুক্ত অবস্থায় পাই না। কেন পাই না? কারণ দেখো, গোল্ড, তারপর যে প্লাটিনাম আছে, এগুলো কি হয়, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একদম নিচের দিকে থাকে, নিচের দিকে অবস্থান করে। এজন্য এদের কি হয় না, রাসায়নিক যে সক্রিয়তা আছে সেটা খুবই কম হয়, তাই এরা প্রকৃতিতে যৌগ অবস্থায় থাকে না। কিভাবে থাকে? মুক্ত অবস্থায় থাকে। আর আমাদের প্রকৃতিতে ধাতুগুলির মধ্যে কি অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে? সব থেকে, তাহলে ধাতুগুলির মধ্যে সব থেকে বেশি পরিমাণে কি পাওয়া যায় না, অ্যালুমিনিয়াম পাওয়া যায়। এবার পৃথিবী পৃষ্ঠে কি হয়, তৃতীয় প্রাচুর্যপূর্ণ মৌল রয়েছে, ওজন হিসেবে কত? প্রায় 8.3। এটা হচ্ছে কি, যেমন মাইকা হতে পারে, ক্লে, বিভিন্ন আগ্নেয় শিলার মুখ্য উপাদান। এবার মূল্যবান পাথর যেমন অ্যালুমিনা, Al2O3 অশুদ্ধি রূপে থাকে, ঠিক আছে? এটাকে আমরা কি করি, এর থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতি গাড়িকরণের মাধ্যমে পেতে পারি। অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করি, ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠে কি হয়, যেমন ধরো মূল্যবান যে ধাতু আছে, মূল্যবান পাথর যেমন কি হয়, যে রুবি আছে, তারপর হচ্ছে কি স্যাফায়ারের ক্রোমিয়াম, আর হচ্ছে কি কার্বন মনোক্সাইডের অশুদ্ধি হিসেবে থাকে। পৃথিবী পৃষ্ঠে দ্বিতীয় সহজ প্রাপ্য মৌলটা কি বলতো? দ্বিতীয় সহজ প্রাপ্য মৌলটা হচ্ছে তোমার আয়রন। আয়রন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মৌল। এবার প্রকৃতিতে ভূপৃষ্ঠে কি হয়, প্রকৃতিতে ভূপৃষ্ঠে এবং খনিতে প্রাপ্ত রাসায়নিক পদার্থ তথা খনিজের পরিমাণের ওপর নির্ভর করে, ঠিক আছে? আর অসংখ্য খনিজের মধ্যে কি থাকে, ধাতু থাকে, ধাতু থাকতে পারে, এবং তাদের কি হয় না, খুব কম সংখ্যক খনিজই হচ্ছে ধাতুর উৎস হয়। আর এই খনিজগুলিকে আমরা কি বলি, আকরিক বলি। যেমন দেখো, ধাতুর মধ্যে কি কি হতে পারে, অ্যালুমিনিয়াম, তারপর আয়রন, কপার, জিঙ্ক। এবার এই যে অ্যালুমিনিয়ামের যে আকরিক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের আকরিক কি, যেমন বক্সাইট, ঠিক আছে? বক্সাইটের উপাদান কি হতে পারে, যে AlOX, তারপর OH3-2X আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আয়রন। আয়রনের মধ্যে কি কি হতে পারে, আয়রনের আকরিকগুলি দেখো, যেমন হচ্ছে কি কেওলিনাইট, তারপর হচ্ছে হিমাটাইট, হিমাটাইটের গঠনটাও ইম্পর্টেন্ট, Fe2O3। তারপর তোমার হচ্ছে কি ম্যাগনেটাইটস, মানে Fe3O4। তারপর হচ্ছে সিডারাইট আছে, FeCO3। আয়রন পাইরাইটিস, এটাও ইম্পর্টেন্ট, FeS2। তারপর কপার, কপারের ক্ষেত্রে আকরিক কি কি হতে পারে, যে কপার পাইরাইটিস, তারপর হচ্ছে ম্যালাকাইট, কিউপ্রাইটস, তারপর হচ্ছে কপার গ্লাস। তো কপার পাইরাইটসের সংকেত কি, যেমন দেখো CuFeS2, এটা হচ্ছে তোমার কপার পাইরাইটসের সংকেত, ঠিক আছে, উপাদান আর কি। আর ম্যালাকাইটের ক্ষেত্রে কি, যে CuCO3 ডট হচ্ছে CuOH. তারপর কিউপ্রাইটসের ক্ষেত্রে হচ্ছে Cu2S কিউপ্রাইটস, আর কপার গ্লাসের ক্ষেত্রে হচ্ছে Cu2S। এবার জিঙ্কের ক্ষেত্রে কি, জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে তোমার জিঙ্ক ব্লেন্ড, বা যেটাকে আমরা বলি হচ্ছে স্পেলরাইট বলি। তারপর হচ্ছে ক্যালামাইন, জিঙ্কাইট। আচ্ছা, জিঙ্ক ব্লেড বা স্পেলারাইটের হচ্ছে উপাদান কি, ZnS, আর ক্যালামাইনের ক্ষেত্রে হচ্ছে ZnCO3, আর জিঙ্কাইটের ক্ষেত্রে হচ্ছে ZnO। এবার ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে কি করা হয়, অ্যালুমিনিয়ামের জন্য আমরা কি করি, বক্সাইটকে নির্বাচন করি ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে। আর আয়রনের জন্য সাধারণত আমরা অক্সাইড, আকরিক বা সহজলভ্য কোনো একটা দূষণকারী গ্যাস মানে উৎপন্ন করে না, ঠিক আছে? কোনো দূষণকারী গ্যাস উৎপন্ন করে না, যেমন সালফার ডাই অক্সাইড এর মতো, যা কি করে আয়রন পাইবাইটস থেকেও তৈরি হয়। তারপর হচ্ছে প্রযুক্তিগতভাবে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের যে সামগ্রিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে তোমার ধাতুবিদ্যা। এবার অশুদ্ধি কি করবো, আমরা আকরিক থেকে ধাতু নিষ্কাশন করবো। তো আকরিক থেকে ধাতু নিষ্কাশন এবং পৃথকীকরণের জন্য আমাদের তিনটি মুখ্য ধাপ আছে। সেই ধাপগুলি কি কি, যেমন ধরো আকরিকের গাড়িকরণ,
তারপর গাড়িকৃত আকরিক থেকে হচ্ছে ধাতু নিষ্কাশন, তারপর ধাতুর বিশুদ্ধীকরণ। এবার আকরিক থেকে গাড়িকরণ করব। ধরো আকরিক বলতে কি কি হতে পারে, ধরো অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, এগুলো কি বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিক কি বক্সাইট, তো বক্সাইট। তারপর ধরো কি আছে যে হেমাটাইট আছে, ম্যাগনেটাইটস আছে, তারপর হচ্ছে আয়রন পাইরাইটস আছে। তো আকরিক থেকে আমরা কি করব, যখন অবাঞ্ছিত বস্তু বলতে কি কি হতে পারে, বালি হতে পারে, কাদা হতে পারে, ঠিক আছে, অবাঞ্ছিত বস্তুগুলিকে সরাবো। তো তার মানে আকরিক থেকে অবাঞ্ছিত বস্তুর সমূহকে সরানোর যে প্রক্রিয়া বা পদ্ধতি, তাকে আমরা বলবো গাড়িকরণ পদ্ধতি। গাড়িকরণের পূর্বে আকরিককে কি করা হয়, প্রথমত বাছাই করা হয়, মানে আকরিকটাকে প্রথমত নিলাম বা নির্দিষ্ট আকারে কি করে গুঁড়া করা হয়, চূর্ণ করা হয়। আর আকরিকের কি করা হয়, গাড়িকরণ বিভিন্ন ধাপে সম্পন্ন করা হয় এবং যৌগে উপস্থিত মৌলের যে ভৌত ধর্ম আছে, তারপর অশুদ্ধির প্রকৃতির ওপর নির্ভর করে কি করা হয়, গাড়িকরণের বিভিন্ন ধাপও নির্বাচন করা হয়। যেমন ধাতুর প্রকারভেদ হতে পারে, সহজলভ্য, সুযোগ সুবিধা আর পরিবেশগত কারণগুলিকেও বিবেচনায় রাখতে হয়। এবার কি, যে প্রথমত জল দ্বারা ধৌতকরণ করব। জল দ্বারা ধৌতকরণ মানে কি, যে আকরিকটা আছে সেটাকে জল দ্বারা ধুয়ে নিব। মানে আকরিকে উপস্থিত বিভিন্ন পদার্থ থাকে, জানো এই যে বিভিন্ন পদার্থ বা অশুদ্ধি মিশে থাকে। এবার অশুদ্ধিগুলি কি হয়, কণার মধ্যাকর্ষণের পার্থক্যের উপর নির্ভর করে, আর এই পদ্ধতিটি প্রয়োগ করা হয়। এটা একটা বিশেষ ধরনের মধ্যাকর্ষণ জনিত পৃথকীকরণ। এই পদ্ধতিতে কি করা হয়, চূর্ণীকৃত আকরিকের মধ্যে ওপর থেকে নিচের দিকে কি করা হয়, জলের ধারা দেওয়া হয়। এবার জলের ধারা যদি দিই তাহলে কি হবে, হালকা যে অশুদ্ধিগুলি আছে সেটা ধৌত হয়ে বেরিয়ে যাবে, আর যেগুলো ভারী আছে সেগুলি কি হবে, থিতিয়ে পড়বে বা ভারী আকরিকটা চূর্ণ হয়ে থেকে যাবে। এবার চুম্বকীয় পৃথকীকরণের মাধ্যমে আমরা করতে পারি। যেমন ধরো আয়রন আছে, ঠিক আছে, আয়রন আকরিক কি চুম্বকের দিকে আকৃষ্ট হয়, ঠিক আছে, আয়রনটা কি হচ্ছে চুম্বকের দিকে আকৃষ্ট হচ্ছে। আর অচুম্বকীয় অশুদ্ধি পদার্থ যেটা আছে সেটা কি হচ্ছে চুম্বকীয় পদ্ধতি ব্যবহার করে পৃথক করা হচ্ছে। তো আকরিকের উপাদানগুলি চুম্বক ধর্মের পার্থক্যের ব্যবহার করে এই নীতিটা প্রয়োগ করা হয়। যেমন হচ্ছে পাউডার আকরিক কনভেয়ার বেল্ট এর ওপর ঢালা হয়, আর যা চুম্বকীয় রোলারের ওপর কি করে, ঘোরে, ঠিক আছে, চুম্বকীয় রোলারের ওপরে ঘুরছে। এবার ঘুরে আর হচ্ছে চুম্বকীয় পদার্থ যেটা আছে সেটা বেল্টে আকৃষ্ট হয়ে থেকে যায় এবং এর কাছাকাছি তারপর পড়ে। এবার আছে ফেনাভাসন পদ্ধতি। ফেনাভাসন পদ্ধতির ক্ষেত্রে কি করা হয়, ফেনাভাসন পদ্ধতি ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি, দেখো প্রথমত জ্যান্থেট, তারপর পাইন তেল, ফ্যাটি অ্যাসিড, এগুলি আমরা ফেনাভাসন পদ্ধতির ক্ষেত্রে ব্যবহার করি। তো ফেনাভাসন পদ্ধতিতে আমরা হচ্ছে সোডিয়াম আকরিকে উপস্থিত যে ধাতব যৌগ আছে সেটা গ্রাহক হিসেবে কাজ করে, আর পাইন তেল যেটা আছে সেটা কি করে, ফেনা উৎপাদনে সাহায্য করে। পাইন তেলের তাহলে ভূমিকা কি, ফেনা উৎপন্ন করে। ফেনাভাসন পদ্ধতিটি কি করে, সালফাইড আকরিক থেকে আমরা কি করতে পারি, খনিজ বল অপসারণ করতে ব্যবহার করতে পারি এই পদ্ধতিটাকে। আর ফেনাভাসন পদ্ধতিতে চূর্ণীকৃত আকরিকের জলের সঙ্গে কি করে মিশিয়ে আকরিককে প্রলম্বন তৈরি করা হয়। ফেনার স্থায়িত্বকরণ আর হচ্ছে খনিজ কণা সমূহের যে অনার্দ্রতা বৃদ্ধিকারী, যেমন উদাহরণ হিসেবে কি ক্রেসল, অ্যানিলল পদার্থকে আমরা ব্যবহার করতে পারি। আর ফেনা উৎপন্ন করার ক্ষেত্রে আমরা পাইন তেল, ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে কি যে জ্যান্থেট, এগুলি ব্যবহার করি। আর খনিজ যে কণাগুলি আছে সেটা তেল দ্বারা দ্রাবকায়িত হয়, যেখানে কি হয় খনিজ বল বা অশুদ্ধিগুলি জল দ্বারা দ্রাবকায়িত হয়। আর একটা কি হয়, ঘূর্ণায়মান পাখা মিশ্রণটিকে কি করে, আলোড়িত করে, মানে নড়ায়, ঠিক আছে। ফলে কি হয়, যে এর ফলে ফেনা যে তৈরি হয়, ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, ফেনা তৈরি হচ্ছে, যা কি করে খনিজগুলিকে বহন করে নিয়ে আসে। এবার ফেনা হালকা হয় আকরিকের সঙ্গে, কি হয়, ফেনাটা হালকা, তাই কি হবে, আকরিকটা উপরের দিকে উঠে আসবে, আর যেগুলো অশুদ্ধি আছে সেগুলি থিতিয়ে পড়বে। কখনো তেল আর হচ্ছে জলের অনুপাত নিয়ন্ত্রণ বা ডিপ্রেসেন্ট ব্যবহার করে কি করা হয়, দুটি সালফারের আকরিককে পৃথক করা সম্ভব হয়। যেমন হচ্ছে তোমার হচ্ছে জেডএনএস আর পিবিএস কে যদি যুক্ত করা হয়, মানে যুক্ত আকরিকের ক্ষেত্রে আমরা NaCN, সোডিয়াম সায়ানাইড হচ্ছে কি ডিপ্রেসেন্ট হিসেবে ব্যবহার করি। আর এটা জেডএনএস কে কি করে বেছে ফেনায় আসতে বাধা দেয়, কিন্তু পিবিএস কে কি করে ফেনায় আসতে আবার সাহায্য করে। এবার লিচিং এর ক্ষেত্রে কি হয়, লিচিং হচ্ছে কি যে লিচিং বিভিন্ন পদ্ধতি হয়, যেমন বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামের লিচিং একটা পদ্ধতি। তো বক্সাইট হচ্ছে কি, বক্সাইট হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের মুখ আকরিক। আমরা প্রথমেই দেখলাম যে বক্সাইটটা হচ্ছে অ্যালুমিনিয়াম যেটা আছে সেটার মুখ আকরিক। এতে কি থাকে, অশুদ্ধি হিসেবে তোমার সিলিকা SiO2 আর হচ্ছে আয়রন অক্সাইড, তারপর টাইটানিয়াম অক্সাইড মিশ্রিত থাকে, ঠিক আছে। আর চূর্ণীকৃত আকরিককে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড সহ কত টেম্পারেচার, একদম মাঝে মনে রাখবে, কত 473 থেকে 523 কেলভিন, আর চাপটা তো অবশ্যই 35 থেকে 36 বার চাপে উত্তপ্ত করে কারিকরণ করা হয়। এই পদ্ধতিটাকে আমরা বলছি লিচিং। এবার এই
এই পদ্ধতিতে কি করা হয় যে অ্যালুমিনা যেটা আছে Al2O3 সেটা সোডিয়াম অ্যালুমিনেট রূপে নিষ্কাশিত হয়ে যায়। এবার অসত্যি যে সিলিকা আছে SiO2 তারপর সোডিয়াম সিলিকেট সেগুলোর গঠন করে দ্রবীভূত হয়, আর অন্যান্য যে অশুদ্ধিগুলি আছে সেগুলি পড়ে থাকে। যেমন কি যে Al2O3 আছে ধরো রিঅ্যাকশনটা, আর ব্র্যাকেটে সলিড, ঠিক আছে, প্লাস হচ্ছে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাকোয়াস, প্লাস হচ্ছে 3 অণু জল নিচ্ছি, ব্র্যাকেটে লিকুইড, তাহলে এই ক্ষেত্রে কি উৎপন্ন হলো যে 2 অণু NaLOH4, এটা হচ্ছে অ্যাকোয়াস। এবার দ্রবণে উপস্থিত সোডিয়াম অ্যালুমিনেটকে কি করা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা পাঠিয়ে বা গ্যাস পাঠিয়ে এটাকে প্রশমিত করা হয়, আর আর্দ্র যে অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনা Al2O3 সেটা কি হয়ে যায় অধক্ষিপ্ত হয়ে যায়। তো এই ধাপে কিছু পরিমাণ সদ্য প্রস্তুত জলীয় অ্যালুমিনা দ্রবণে যোগ করা হয়, আর একে আমরা কি বলবো সিডিং বলবো। তো রিঅ্যাকশনটা দেখো যে 2 অণু Na সোডিয়াম NaAlOH4 ব্র্যাকেটে অ্যাকোয়াস প্লাস কার্বন ডাই অক্সাইড আছে, এরও কি উৎপন্ন হচ্ছে যে Al2O3.X ব্র্যাকেটে সলিড প্লাস 2 NaHCO3 ব্র্যাকেটে অ্যাকোয়াস। এবার দ্রবণে সোডিয়াম সিলিকেট থেকে যাচ্ছে, ঠিক আছে, আর আর্দ্র যে অ্যালুমিনা আছে সেটা পরিশ্রুত হয়, আর এটাকে উত্তপ্ত করে অ্যালুমিনাকে ফিরে পাওয়া যায়। যেমন রিঅ্যাকশনটা কি দেখো যে Al2O3 আছে .XH2O আছে, এটাকে কত টেম্পারেচার দিচ্ছি 1470 কেলভিন টেম্পারেচার, তারপরেই আমরা অ্যালুমিনা পাচ্ছি, আর X অণু কি উৎপন্ন হচ্ছে জল উৎপন্ন হচ্ছে। এবার অন্যান্য উদাহরণ হতে পারে, যেমন ধরো কি আছে যে সিলভার আছে, তারপর গোল্ড আছে, এগুলো কি ধাতু, মূল্যবান ধাতু, ঠিক আছে, সিলভার গোল্ড। এই ধাতুবিদ্যায় কি হয় ধাতুটিকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে আমরা কি করি NaCN বা KCN অর্থাৎ পটাশিয়াম সায়ানাইড বা হচ্ছে তোমার সোডিয়াম সায়ানাইড এর লঘু দ্রবণ দ্বারা লিচিং করা হয়। কিভাবে দেখো যে 4M আছে ব্র্যাকেটে সলিড প্লাস 8 অণু হচ্ছে তোমার CN নেগেটিভ মানে সায়ানাইড যৌগটা CN নেগেটিভ অ্যাকোয়াস আছে প্লাস 2 অণু জল আছে আর অক্সিজেন নিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আরো কি উৎপন্ন হয়েছে যে 4MCN হোল টুয়াইস নেগেটিভ অ্যাকোয়াস প্লাস 4 অণু কি উৎপন্ন হয়েছে যে OH নেগেটিভ অ্যাকোয়াস। M বলতে এখানে কি হতে পারে, M বলতে মেটাল, তাই তো, মেটাল এখানে কি কি আছে সিলভার আছে আর হচ্ছে গোল্ড আছে। তো তারপরে দেখো এখানে 2 অণু MCN হোল টুয়াইস নেগেটিভ অ্যাকোয়াস প্লাস হচ্ছে জিঙ্ক ব্র্যাকেটে সলিড আর ZnCN হোল 4 পাওয়ারে হচ্ছে 2 মাইনাস অ্যাকোয়াস 2M ব্র্যাকেটে সলিড। এবার গাড়িকৃত আকরিক থেকে ধাতু নিষ্কাশন করব। তো গাড়িকৃত আকরিক থেকে যখন ধাতু নিষ্কাশন করবো এরও বিভিন্ন পদ্ধতি রয়েছে। অক্সাইড সহজে বিজারিত হয় বলে সালফাইড আকরিককে বিজারণের পূর্বে কি করা হয় অক্সাইডে রূপান্তরিত করা হয়। তো এই পদ্ধতিগুলি কি কি হতে পারে যে অক্সাইডের রূপান্তর, তারপর অক্সাইডের বিজারণে ধাতু উৎপাদন, প্রথমত অক্সাইডটাকে রূপান্তর করব, তারপর এটা একটা পদ্ধতি গেল, তারপর অক্সাইডের বিজারণ ধাতু উৎপাদন, তারপরে কি অক্সাইডের রূপান্তরকরণ। এবার প্রথমত কি যে ভস্মীকরণ। তো ভস্মীকরণ কি, প্রথমত কি ভস্মীকরণ মানে বুঝতে পারছি কি তাপ, তো তাপ দিতে হবে, তো তাপের উপস্থিতিতে আমরা কি করি ভস্মীকরণ করি, ফলে কি হয় উৎবায়ী যে পদার্থগুলি আছে সেগুলি কি হয়ে যায় মুক্ত হয় এবং ধাতব অক্সাইড পড়ে থাকে। তো Fe2O3 ডট হচ্ছে XH2O ব্র্যাকেটে সলিড, তো এবার হিট দিচ্ছি, তো হিট দিয়ে কি উৎপন্ন হচ্ছে Fe2O3 প্লাস হচ্ছে X অণু জল H2O ব্র্যাকেটে গ্যাস। এবার ZnCO3 আছে, তো ZnCO3 সলিড, তো এটাকেও হিট দিচ্ছি, তাহলে এটা কি উৎপন্ন হলো ZnO ব্র্যাকেটে সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম কার্বন CaCO3 ডট MgCO3 ব্র্যাকেটে সলিড হিট দিচ্ছি, এটা ক্যালসিয়াম অক্সাইড ব্র্যাকেটে সলিড ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে 2 অণু কত 2 অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার তাপজারণ করলে কি হবে, তাপজারণে কি হয় না আকরিকটাকে ধাতুর গলনাঙ্কের কম উষ্ণতায় বায়ু নিরবিচ্ছিন্ন সরবরাহে উত্তপ্ত করা হয়। মানে আকরিকটা যেটা আছে তাপজারণের ক্ষেত্রে আমরা কি করব, যে আকরিকটা থাকবে আকরিকটাকে যে ধাতুটা থাকবে সেই ধাতুর গলনাঙ্কের কম উষ্ণতায় আমাদের বায়ু নিরবিচ্ছিন্ন সরবরাহে উত্তপ্ত করতে হবে। আর সালফাইড আকরিক কিছু বিক্রিয়া যা তাপজারণে অংশগ্রহণ করে, কি কি বিক্রিয়া, যেমন ধরো যে 2 অণু ধরো ZnS আছে, ঠিক আছে, 2 অণু ZnS আছে আর 3 অণু কি আছে অক্সিজেন আছে। তো এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে যে 2 অণু ZnO জিঙ্ক অক্সাইড আর 2 অণু সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। এবার 2 অণু ধরো PbS আছে প্লাস হচ্ছে 3 অণু অক্সিজেন আছে, তো এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে যে 2 অণু PbO লেড অক্সাইড আর হচ্ছে কি 2 অণু সালফার ডাই অক্সাইড। এবার 2 অণু Cu2S আর হচ্ছে 3 অণু অক্সিজেন আছে, তো এই ক্ষেত্রেও কি উৎপন্ন হবে যে 2 অণু Cu2O প্লাস হচ্ছে 2 অণু SO2। এবার কপারের সালফাইড আকরিকটিকে পরবর্তী চুল্লিতে উত্তপ্ত করা হয়, আর এটিকে কি করা হয় সিলিকার সঙ্গে মেশানো হয়। যেমন আয়রন অক্সাইডটি কি হয় আয়রন সিলিকেট ধাতুমল গঠন করে, আর যে কপার ম্যাট আছে সেটা রূপে উৎপাদিত হয়। এর মধ্যে কি হয় যে Cu2S আর হচ্ছে FeS থাকে, যেমন কি ধরো FeO আছে প্লাস তুমি নিলে হচ্ছে সিলিকা SiO2, তাহলে এই ক্ষেত্রে তোমার ধাতুমলটা কি FeSiO3 উৎপন্ন হবে। তো উৎপন্ন সালফার ডাই অক্সাইডের সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতেও এটি ব্যবহৃত হয়। এবার অক্সাইডের বিজারণ নিয়ে ধাতু প্রস্তুতি, অক্সাইডের বিজারণ দ্বারা আমরা ধাতু প্রস্তুতি করব।
তাপের প্রভাবে বিজারক দ্রব্য যেমন কি কি হতে পারে, ধরো কার্বন আছে অথবা কার্বন মনোক্সাইড, এমনও ধাতু হতে পারে, ঠিক আছে, কার্বনও হতে পারে, কার্বন মনোক্সাইডও হতে পারে। আচ্ছা, তাপের প্রভাবে বিজারক দ্রব্য দ্বারা ধাতব অক্সাইডকে বিজারিত করে কি করে ধাতু তৈরি করা হয়। যেমন বিজারক পদার্থ যেমন কি হতে পারে, বললাম কার্বন, তো ধাতব অক্সাইডে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, তাহলে MxOY প্লাস YC আছে, তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হবে, XM প্লাস হচ্ছে YCO কার্বন মনোক্সাইড। তো কিছু ধাতব অক্সাইড সহজেই বিজারিত হয়, আবার কিছু ক্ষেত্রে বিজারণ প্রক্রিয়া, যেমন বিজারণ বলতে কি, বিজারণ বলতে তোমার ধাতব আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহণকে বোঝায়, ধাতব যে আয়ন আছে সেটা কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, এটাই হচ্ছে তোমার বিজারণ পদ্ধতি। তো সহজে হয় না। আর কিছু ক্ষেত্রে কি হয়, তাপ প্রয়োজন হয়। এবার ধাতুবিদ্যার যে তাপ গতি ও নীতি আছে সেগুলি দেখো। তো ফর্মুলাটা কি হয়, ডেল্টা জি ইকুয়ালস টু TH মাইনাস টি ডেল্টা এস হয়। একটা নির্দিষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ কি, ডেল্টা এইচ হচ্ছে এনথ্যালপির পরিবর্তন, আর ডেল্টা এস হচ্ছে তোমার এনট্রপির পরিবর্তনকে বোঝায়। তাহলে ডেল্টা এইচ কাকে বোঝায়, এনথ্যালপির পরিবর্তনকে বোঝায়, আর ডেল্টা এস হচ্ছে এনট্রপির পরিবর্তনকে বোঝায়। আর ডেল্টা জি কি হয়, ঋণাত্মক হতে পারে। তো কখন কখন হয় দেখো, প্রথমত কি উষ্ণতা যখন আমরা বাড়াবো, উষ্ণতা বলতে কি টেম্পারেচার, ঠিক আছে, এবার উষ্ণতা যখন বৃদ্ধি করবো তখন আমাদের যে ডেল্টা এস আছে সেটা কি হবে, ডেল্টা এস এর মান পজিটিভ হবে, ধনাত্মক হবে। তবে কি হবে, টি ডেল্টা এস যেটা আছে সেটা এরূপ বৃদ্ধি পাবে যাতে ডেল্টা এইচ যেটা আছে, ডেল্টা এইচ মানে কি এনথ্যালপির পরিবর্তন, ঠিক আছে, ডেল্টা এইচ এর পার্টটা লেস দেন তোমার টি ডেল্টা এস হবে। আর এই অবস্থায় উষ্ণতা বৃদ্ধিতে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ডেল্টা জিটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। এবার দুটা বিক্রিয়ার সংযোজন অর্থাৎ বিজারণ এবং জারণে যদি সামগ্রিক বিক্রিয়ার ডেল্টা জি ঋণাত্মক হয় তবে চূড়ান্ত বিক্রিয়াটা কি হবে, সম্ভব হবে। যেমন গিবস শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যে ডেল্টা সাফিক্স আর ই নেগেটিভ, ঠিক আছে, গিবস শক্তিটাকে আমরা ডেল্টা আর হচ্ছে কি জি নেগেটিভ দ্বারা চিহ্নিত করি। তো দেখো এখানে লেখচিত্রটা দিয়েছে, যে এখানে বলছে যে উষ্ণতা টেম্পারেচার, আর এক্ষেত্রে বলছে যে ডেল্টা জি আর কিলোজুল বল ইনভার্সের ক্ষেত্রে বিভিন্ন অক্সাইড কি, যে যেমন হচ্ছে জিঙ্ক আর হচ্ছে কি অক্সিজেন O2 আছে, এক্ষেত্রে কি উৎপন্ন হলো যে 2 অণু ZNO। তারপর এক্ষেত্রে কি আছে, যে 2 অণু ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন আছে, তাহলে এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে, 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার আমরা কি জানি, আমরা জানি যে বিজারণে কি হয়, ধাতুর অক্সাইড বিয়োজিত হয়, আর বিজারক যেটা পদার্থ আছে সেটা অক্সিজেনকে অপসারিত করে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, বিজারক পদার্থের ভূমিকাটা কি, ভূমিকা হচ্ছে যে ডেল্টা আর G0কে নেগেটিভ করা, আর বিজারক যে পদার্থের আছে, বিজারক পদার্থের জারণ এবং ধাতব অক্সাইডের বিজারণ, এই দুটি বিক্রিয়ায় ডেল্টা আর জি নেগেটিভের সমষ্টিকে যথেষ্ট পরিমাণে নেগেটিভ করা। তাহলে MxO আছে ধরো, তারপর একটা সলিড, এখানে কি উৎপন্ন হলো, যে XM, এটা একটা কি কঠিন বা তরল হতে পারে, প্লাস হাফ কি উৎপন্ন হলো, যে অক্সিজেন, ব্র্যাকেটে গ্যাস। তো এখানে ডেল্টা আর জি নেগেটিভ, M2O, Mx সাফিক্স X আছে, MxO আর হচ্ছে কমা M। যদি কার্বন দ্বারা আমরা কি করি, বিজারণ করি, তো সেক্ষেত্রে কি হবে, সেখানে বিজারক পদার্থের অর্থাৎ যেটা কার্বন আছে সেটার জারণ হয়ে যাবে। যেমন রিয়াকশনটা কি, ধরো কার্বন আছে ব্র্যাকেটে সলিড প্লাস হাফ O2 নিচ্ছি, তো এক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হবে, কার্বন মনোক্সাইড, এটা একটা কি গ্যাস, সলিড হাফ O2, আচ্ছা সলিড কি কার্বন সলিড, আর প্লাস হচ্ছে হাফ O2 অক্সিজেনটা গ্যাস, তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, কার্বন মনোক্সাইড। সেখানে কার্বন থেকে কার্বন ডাই অক্সাইডের সম্পূর্ণ জারণও হতে পারে। কি হবে, যে ধরো হাফ কার্বন আছে ব্র্যাকেটে সলিড প্লাস হাফ O2 আছে ব্র্যাকেটে গ্যাস, এক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হবে, হাফ CO2 উৎপন্ন হবে। তারপর আরো কি আছে, যে MxO ব্র্যাকেটে সলিড আছে প্লাস কি নিচ্ছি, যে কার্বন, তো এক্ষেত্রেও কি উৎপন্ন হবে, যে XM সলিড অর লিকুইড হতে পারে, ঠিক আছে, আর প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপর কি আছে তোমার, যে MxO আছে ব্র্যাকেটে সলিড নিলাম প্লাস হাফ হচ্ছে কার্বন ব্র্যাকেটে সলিড, তো এক্ষেত্রেও MX হবে, XM হবে, তো সলিড হতে পারে বা লিকুইডও হতে পারে, প্লাস হাফ কার্বন ডাই অক্সাইড। এবার অনুরূপভাবে যদি আমরা কি করি, কার্বন মনোক্সাইডকে বিজারক পদার্থ ধরি, তো কার্বন মনোক্সাইডকে বিজারক পদার্থ, তখন সেক্ষেত্রে কি হবে, কার্বন মনোক্সাইডকে যখন আমরা বিজারক পদার্থ ধরবো, তো সেক্ষেত্রে কি হবে, কার্বন মনোক্সাইড ব্র্যাকেটে গ্যাস প্লাস হাফ O2 হবে, O2 গ্যাস, তো সেক্ষেত্রে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো সামগ্রিক বিক্রিয়া ক্রমটা আমরা কি দেখবো, MxO ব্র্যাকেটে সলিড প্লাস হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড ব্র্যাকেটে গ্যাস, আর XM সলিড হতে পারে আর লিকুইড হতে পারে, আর হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। এবার যে তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, মানে ধরো উষ্ণতার টি বৃদ্ধি হচ্ছে, উষ্ণতাটা টি বৃদ্ধি, তো ডেল্টা সাফিক্স আর জি নেগেটিভ যেটা আছে সেটা তার মানটা কি হবে, ঋণাত্মক হবে। কখন হবে, যখন তাপটা আমরা বৃদ্ধি করব। আর উষ্ণতা নির্বাচন করা হয়
সেজন্য এমন উষ্ণতা নির্বাচন করা হয় যাতে কি হয় দুটো সংযুক্ত রেডক্স প্রক্রিয়ার ডেল্টা আরজি নেগেটিভ এর সমষ্টি কি হবে ঋণাত্মক হয়ে যাবে। এবার প্রয়োগের ক্ষেত্রে কি ধরো যে আয়রন অক্সাইড থেকে আমরা কি করব আয়রনের নিষ্কাশন করব, ঠিক আছে, আয়রন অক্সাইড থেকে কি করব আয়রনের নিষ্কাশন করব। তো এটা আমরা কি পদ্ধতিতে করতে পারি ভাবো, গাড়িকরণ পদ্ধতিতে অবশ্যই করতে পারি। গাড়িকরণের পরেও আমাদের আরো স্টেপ করতে হবে। তো গাড়িকরণের পর আয়রনের অক্সাইড আকরিকের মিশ্রণ কি হয় Fe2O3 কি হতে পারে যে Fe3O4 হতে পারে। এর থেকে কি করব জল অপসারণ করতে হবে, প্রথমত জল অপসারণ করব, ঠিক আছে। তারপর কার্বনেটকে বিয়োজিত করতে হবে এবং সালফাইডটাকে জারিত করে ভস্মীকরণ বা কি করতে হবে তাপজারণ করতে হবে। এবার প্রক্রিয়াগুলির পরপর এই প্রক্রিয়াগুলো মানে করার পর এগুলাকে কি করতে হবে যে চুনাপাথর আছে, তারপর কোক আছে, ঠিক আছে, চুনাপাথর আর কোকের সঙ্গে মিশিয়ে মারুতচুল্লি যেটা আছে মারুতচুল্লির ওপরের দিকে প্রবেশ করাতে হবে। আর যেখানে কি হবে অক্সাইড, এই যে মারুতচুল্লি আছে না, মারুতচুল্লিতে কি হবে অক্সাইডটা ধাতুতে বিজারিত হয়ে যাবে। মারুতচুল্লির মধ্যে কি করা হয় আয়রন অক্সাইড যেটা আছে মারুতচুল্লির ক্ষেত্রে আয়রন অক্সাইড এর বিজারণ বিভিন্ন উষ্ণতায় সংগঠিত। কি কি উষ্ণতা হতে পারে দেখো, উষ্ণতাগুলো মনে রাখবে। কি যে উষ্ণতা 2200 কেলভিন বজায় রেখে কি করা হয় 2200 কেলভিন বজায় রাখার জন্য আমরা মারুতচুল্লির নিচের অংশে কি করি কোক জ্বালিয়ে দিই। মানে 2200 কেলভিন উষ্ণতা তো ভালোই টেম্পারেচার, তো 2200 কেলভিন উষ্ণতা যদি আমাদের বজায় রাখতে হবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মারুতচুল্লির নিচে কোক জ্বালিয়ে রাখতে হবে, ঠিক আছে। কোক জ্বালিয়ে চুল্লির নিচের দিকে গরম যেটা বায়ু আছে সেটা প্রভাবিত করা হয়। আর এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় তাপের বেশিরভাগ অংশই কি হয় কোকের দহন থেকে সরবরাহ করায়। কি কি উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, তারপর তোমার তাপ চুল্লির ওপরের দিক থেকে বেরিয়ে আসে। এই যে চুল্লির আকরিক চুনাপাথর কোক, এই দেখো নির্গত বায়ু, এখান থেকে কি হচ্ছে বায়ুটা নির্গত হচ্ছে। তো এখানে টেম্পারেচার কত 500 থেকে 800 উষ্ণতায় চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার আয়রনের যে আকরিক আছে যেমন Fe3O4 আছে প্লাস কার্বন মনোক্সাইড দিচ্ছে, তো এক্ষেত্রেও কি উৎপন্ন হচ্ছে 3 অনু FeO প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো টেম্পারেচার দেখো এক্ষেত্রে কি এখানে গলিত আয়রন, এটা হচ্ছে তোমার মারুতচুল্লি, তো এখানে গলিত আয়রন রাখা আছে। তো দেখো মারুতচুল্লির এখানে টেম্পারেচার দেখো কত, প্রথমত 2170 কেলভিন, তারপরে একটু উপরে হচ্ছে 1570, তারপর হচ্ছে 1270 কেলভিন। এটা হচ্ছে বায়ু আর অক্সিজেনের প্রভাব হচ্ছে এখানে, বায়ু আর অক্সিজেনের প্রভাব হচ্ছে। তো কি যে এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় তাপের বেশিরভাগ অংশই কোকের দহন থেকে সরবরাহ করা হয়। যেমন কার্বন মনোক্সাইড তাপচুল্লির ওপরের দিকে কি হয় বের হয়ে আসছে। এবার ওপরের দিকে কি হয়, উপরের দিকে কি উষ্ণতাটা কম, আমরা কি দেখছি প্রথমত 2170 ছিল, তারপর 1570, তারপর কি 1270, মানে কি টেম্পারেচার কমছে, তাই না, টেম্পারেচার কমছে। তো ওপরের দিকে কি হচ্ছে উষ্ণতা কম, আর ওপরের দিক থেকে আয়রন যে অক্সাইড আছে অর্থাৎ Fe2O3 আর Fe3O4 এর বিজারণ হয়। তো এই প্রক্রিয়াগুলি নিচের মতো সংক্ষেপে দেওয়া হয়েছে কি যে কত 500 থেকে 800 কেলভিন মারুতচুল্লিতে নিম্ন উষ্ণতায় কি যে Fe2O3 প্রথমে Fe3O4 তে তারপর পরে FeO তে বিজারিত হয়। তো 3 অনু ধরো যে Fe2O3 আছে প্লাস কার্বন মনোক্সাইড নিয়েছি, তো এরও কি উৎপন্ন হবে 2 অনু Fe3O4 প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার ধরো যে Fe3O4 আছে প্লাস কি হচ্ছে যে 4 কার্বন মনোক্সাইড, 3 অনু এক্ষেত্রে 3 অনু ফেরাস প্লাস হচ্ছে 4 অনু কার্বন ডাই অক্সাইড। এবার Fe2O3 প্লাস কার্বন মনোক্সাইড আছে, আরো 2 অনু FeO প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড আছে। তো চুনাপাথর ও ক্যালসিয়াম অক্সাইড, চুনাপাথর আর কি আছে ক্যালসিয়াম অক্সাইডের বিয়োজিত হয়ে এরা কি করে যে আকরিকের সিলিকেট অশুদ্ধিকে ধাতুমল হিসেবে পরিণত বা অপসারিত করে। এক্ষেত্রে কত 900 থেকে -1500 কেলভিন যেটা হচ্ছে মারুতচুল্লির উচ্চ উষ্ণতা সেটা না হয়। তো কার্বন প্লাস কি আছে যে কার্বন ডাই অক্সাইড আছে প্লাস 2 অনু কার্বন মনোক্সাইড, তো FeO ফেরাস অক্সাইড আছে প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড। তো এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে ফেরাস আর হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ধরো যে কি আছে যে FeO আছে ব্র্যাকেটে সলিড প্লাস হচ্ছে কার্বন, তো এরও এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে যে Fe প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার মারুতচুল্লিতে কি হয় যে কোক চূর্ণ আছে, মারুতচুল্লিতে আমরা কি ব্যবহার করি, মারুতচুল্লিতে আমরা কোক চূর্ণ ব্যবহার করি, তারপর বায়ু ব্যবহার করি। তো সবকিছুর ক্ষেত্রে সবকিছুর হচ্ছে ব্যবহার থাকে, তাই তো। তো এবার আমি বলতেছি যে মারুতচুল্লিতে যে আমরা কোক চূর্ণ ব্যবহার করি সেটার ভূমিকা কি। ধরো কি আছে যে হেমাটাইট আছে, তো হেমাটাইট আকরিক থেকে আমরা কি করবো মারুতচুল্লি হেমাটাইট যে আকরিক আছে সেটা থেকে মারুতচুল্লিতে ফেরাস নিষ্কাশনে মুখ্য বিজারক দ্রব্য হচ্ছে কি কার্বন মনোক্সাইড, যা কি করে কোকচূর্ণ থেকে উৎপন্ন হয়। এবার কোকচূর্ণের দহনের ফলে কি হয় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়।
মারুচুল্লির বিভিন্ন অংশ উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করছে, যেমন কি 2170 কেলভিন, তারপর 1570 কেলভিন, 1270 কেলভিন, এগুলি। এবার মারুচুল্লিতে ব্যবহৃত বায়ুর ভূমিকা কি? ধরো আকরিক মধ্যস্থ কি থাকে, যে মুক্ত সালফার থাকে, মানে আকরিক যে থাকে সেটার মধ্যে কি থাকে, মুক্ত সালফার থাকে, আর্সেনিক থাকে ইত্যাদিকে আমরা তাপ জারণের সময় যে বায়ু আছে, বায়ুর অক্সিজেন কি করে, যে অক্সাইডে জারিত করে দূর করে দেয়। তারপর FeO আছে, ফেরাস অক্সাইডকে কি করে, বায়ুর যে অক্সিজেন আছে সেটা জারিত করে Fe2O3 তে পরিণত করে। এবার বিগলনের সময় উত্তপ্ত বায়ু প্রবাহে কোক কি করে, তীব্রভাবে জ্বলে। আর প্রথমে কি উৎপন্ন করবে, তো তীব্রভাবে জ্বলে প্রথমত কার্বন ডাই অক্সাইড CO2 গঠন করবে, যা উত্তপ্ত কোকের সঙ্গে বিক্রিয়ায় আবার কার্বন মনোক্সাইড গঠন করে বা উৎপন্ন করে। তো এক্ষেত্রে কি, যে FeO আছে, প্লাস অ্যারো কি দিচ্ছি, যে ফেরাস, প্লাস হচ্ছে তোমার হাফ O2 ব্র্যাকেটে গ্যাস। তারপর ধরো যে কার্বন প্লাস হচ্ছে হাফ O2 আছে, অ্যারো কি উৎপন্ন হচ্ছে, যে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। মারুত চুল্লি থেকে উৎপন্ন আয়রন কি হয়, 4% কার্বন আর তোমার অল্প পরিমাণ নানা ধরনের অশুদ্ধি, যেমন কি হতে পারে, যে সালফার, ফসফরাস, সিলিকন, ম্যাঙ্গানিজ উপস্থিত থাকে। এটা হচ্ছে কি পিগ আয়রন নামে পরিচিত। কাস্ট আয়রন পিগ আয়রন থেকে পৃথক এবং পিগ আয়রনের সঙ্গে কি করে, স্ক্রেপ আয়রন এবং কোক ব্যবহার করে উত্তপ্ত বায়ুর দ্বারা গলিয়ে এটি তৈরি করা হয়। এতে কি হয়, খুব কম কার্বন, প্রায় কত 3% থাকে। এবার পুনর্বিজারণের মাধ্যমে করতে পারি। তো পুনর্বিজারণ মাধ্যমে করলে কি হবে, যে ধরো হেমাটাইট আছে, হেমাটাইট কার্বনকে জারিত করে কার্বন মনোক্সাইড আমরা তৈরি করব। বাণিজ্যিক আয়রনের বিশুদ্ধতম রূপটা হচ্ছে তোমার রড আয়রন বা নমনীয় যে আয়রন হয় সেটা। আর হেমাটাইটের আস্তরণ যুক্ত যে পরাবর্ত চুল্লিতে অশুদ্ধিগুলিকে জারিত করে আমরা কাস্ট আয়রন থেকে একে প্রস্তুত করতে পারি। কি, যে Fe2O3 আছে প্লাস 3 অণু কার্বন আছে, তো এই ক্ষেত্রে 2 অণু আমরা ফ্রেশ পেতে পারি, ফেরাস, আর হচ্ছে 3 অণু কার্বন মনোক্সাইড। চুনা পাথরকে এক্ষেত্রে কি, চুনা পাথর যেটা আছে, চুনা পাথরকে আমরা বিগালক হিসেবে ব্যবহার করি। তারপর সালফার আছে, যেটা সালফার, সিলিকন, ফসফরাস, সেগুলি জারিত হয়ে ধাতুমলের মধ্যে চলে আসে। রোলারের মধ্যে দিয়ে পাঠিয়ে আমরা কি করি, ধাতুকে ধাতুমল থেকে মুক্ত করে নিই। এবার কিউপ্রাস মানে কি, কপার 1 অক্সাইড থেকে কপার নিষ্কাশন করব। আচ্ছা, অক্সাইড গঠনে আমাদের যে ডেল্টা আর জি নেগেটিভ আছে সেটা বানাম টি চিত্র, ওটা আমরা প্রথমেই দেখে নিয়েছি। লেখচিত্র CO2 এর রেখা কি হয়, সবচেয়ে বড়। তাপ দ্বারা কোক ব্যবহার করে কপার যে অক্সাইড আছে সেই অক্সাইড আকরিককে সহজেই কপারে বিজারিত করা হয়। 500 থেকে কত 600 কেলভিন উষ্ণতা, টেম্পারেচারগুলো মনে রাখবে, বিশেষত কত 500 থেকে 600 কেলভিন উষ্ণতায় কার্বন মনোক্সাইড এবং কার্বন আর কার্বন ডাই অক্সাইড যেটা আছে এর রেখাগুলি লেখচিত্রের অনেক নিচে থাকে। তবে কি হচ্ছে, যে বেশিরভাগ যে আকরিক আছে সেটা বেশিরভাগ আকরিকই হচ্ছে তোমার সালফাইড, তারপর তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আয়রনও থাকছে। তো তাপজারণ বা বিগলন প্রক্রিয়ার দ্বারা আমরা সালফাইড আকরিককে কি করি, অক্সাইডে পরিণত করি। যেমন ধরো 2 অণু কপার CO2S আছে, প্লাস 3 অণু আমরা অক্সিজেন নিলাম, তাহলে এই ক্ষেত্রে যে 2 CO2O প্লাস হচ্ছে 2 অণু সালফার ডাই অক্সাইড। তো এবার হচ্ছে CO2O আছে, প্লাস হচ্ছে কার্বন আছে, তো এই ক্ষেত্রে কি মানে হবে, যে 2 অণু কপার প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার FeO প্লাস হচ্ছে SI মানে সিলিকা আছে, তো এই ক্ষেত্রে ধাতুমল উৎপন্ন হবে FeSiO3। এবার যখন আমরা হচ্ছে জঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক নিষ্কাশন করব, তো জঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক নিষ্কাশনের ক্ষেত্রে কি করতে হবে, আমরা কোক কার্বন ব্যবহার করব। কোক কার্বন ব্যবহার করে আমরা জিঙ্ক অক্সাইডের বিজারণ করতে পারি। কি ব্যবহার করে, কোক কার্বন ব্যবহার করে। এক্ষেত্রে কি হয়, যে তাপমাত্রা যেটা আছে, তাপমাত্রাটা কপারের তুলনায় বেশি রাখা হয়। তাপ দেওয়ার জন্য কি হয়, অক্সাইডকে কোক, তারপর কাদা মাটির সাহায্যে ইটাকৃতি করা হয়। তাহলে কি, ZnO জিঙ্ক অক্সাইড আছে প্লাস কার্বন, কি দিচ্ছি আমরা, কোক দিচ্ছি। টেম্পারেচার কত, 1673 কেলভিন, অনেক বেশি কিন্তু 1673 কেলভিন। এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে, জিঙ্ক আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার ধাতুবিদ্যার যে তড়িৎ রাসায়নিক নীতিসমূহ আছে সেগুলি দেখো। তো আমরা কি জানি, এটা ফর্মুলা, হ্যাঁ, যে ডেল্টা G টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু -n E টু দি পাওয়ার 0 F। এখানে nটা কি, n হচ্ছে একটা মুক্ত ইলেকট্রনের সংখ্যা, আর E0 হচ্ছে তোমার রেডক্স প্রক্রিয়ার দ্বারা সিস্টেম তৈরি হওয়া তড়িৎ বিভব। তা E0টা কি তড়িৎ বিভব, আর n হচ্ছে একটা ইলেকট্রনের সংখ্যা। অধিক সক্রিয় ধাতু সমূহের যে তড়িৎ বিভব আছে সেটার মান কি হয়, ঋণাত্মক হয়, অনেক বেশি ঋণাত্মক হয়, বিভবের মান বেশি ঋণাত্মক হয়, তাই তাদের বিজারণ খুব সহজেই হয় না। এবার যদি দুটা E0 মানের পার্থক্য ধনাত্মক E0 হয়, তো সেক্ষেত্রে 6.40 যে সমীকরণটা আছে, মানে এই যে সমীকরণটা ডেল্টা G0 বা ইকুয়ালস টু হচ্ছে -n E0 F, এই সমীকরণটার ক্ষেত্রে কি হবে, ডেল্টা G0 অবশ্যই নেগেটিভ হবে। তো উদাহরণস্বরূপ কি বলতে পারি, যে কপার 2 প্লাস আছে ধরো, আর ব্র্যাকেটে অ্যাকোয়াস আছে, তো প্লাস হচ্ছে ধরো ফেরাস নিয়েছো, ব্র্যাকেটে সলিড, তো এক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে, যে কপার আর হচ্ছে তোমার Fe2 প্লাস অ্যাকোয়াস উৎপন্ন হচ্ছে। এবার
অ্যালুমিনিয়াম ধাতুবিদ্যার যে বিশুদ্ধ অ্যালুমিনা মানে Al2O3 কে আমরা কি করি যে Na3Al(F6) এবং CaF2 এর সঙ্গে মেশাই, ঠিক আছে, মেশানো হয়। এবার এই মিশ্রণের যে গলনাঙ্ক আছে সেটা কমানো হয় এবং পরিবাহিতা বৃদ্ধি করা হয়। মিশ্রণের গলনাঙ্কটা কমে যায়, কমায়, যেহেতু মিশ্রণের গলনাঙ্কটা কমে যাচ্ছে তাই সেটা তার পরিবাহিতাও কি হবে, বৃদ্ধি পাবে। এবার গলিত পদার্থটিকে কি করা হয়, তড়িৎ বিশ্লেষিত করা হয়। কার্বন আস্তরণযুক্ত ক্রিস্টালের স্টিলের পাত্র ক্যাথোড হিসেবে কাজ করে, আর যে গ্রাফাইট অ্যানোড আছে সেটা ব্যবহৃত হয়। তো সামগ্রিক বিক্রিয়াটা কি হবে, আমাদেরকে আসছে যে 2 অণু অ্যালুমিনা Al2O3 প্লাস 3 অণু কার্বন নিয়েছি। তো এই ক্ষেত্রে কি উৎপন্ন হলো যে 4 অণু অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে 3 অণু কার্বন ডাইঅক্সাইড। যে বহুল প্রচলিত তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি যেমন হেরো পদ্ধতি, এই পদ্ধতিটা কি হেরো পদ্ধতি নামে পরিচিত। প্রায় 0.5 কেজি কার্বন অ্যানোডের দহনে কি উৎপন্ন হয়, 1 কেজি অ্যালুমিনিয়াম উৎপন্ন। কত, 0.5 কেজি প্রথমত কার্বন অ্যানোডের দহন হবে, তারপরেই আমাদের 1 কেজি অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে। তাহলে ক্যাথোড বিক্রিয়াটা কি, ক্যাথোড বিক্রিয়াটা হচ্ছে তোমার Al3 প্লাস এটা কি গলিত অবস্থায় আছে প্লাস 3 অণু ই নেগেটিভ মানে ইলেকট্রন বেরিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি উৎপন্ন হলো, এটা অ্যালুমিনা উৎপন্ন, কারণ কি 3টা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে কি অবশ্যই এখানে একটা অ্যালুমিনা লিকুইড আকারে থাকবে। এবার অ্যানোডের যে বিক্রিয়া আছে সেটা কি কার্বন প্লাস O2 নেগেটিভ, এটাও গলিত অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে এটা কি উৎপন্ন হবে, কার্বন মনোক্সাইড প্লাস 2 অণু ইলেকট্রন 2e নেগেটিভ। এবার কার্বন ব্র্যাকেটে সলিড প্লাস কি আছে, 2 অণু O2 নেগেটিভ আছে, এটা গলিত অবস্থায় আছে। তো এর এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে যে কার্বন ডাইঅক্সাইড প্লাস 4e নেগেটিভ। এবার নিম্নমানের আকরিক আর বর্জিত অংশ থেকে কপার সংগ্রহ যদি করি তো সেক্ষেত্রে কি হবে, নিম্নমানের আকরিক থেকে যে হাইড্রোমেটালার্জি করে আমরা কপার নিষ্কাশন করতে পারি। কি করতে পারি, যে হাইড্রোমেটালার্জি, একে কি করা হয় যে অ্যাসিডের যে ব্যাকটেরিয়া ব্যবহার করে আমরা লিচিং করতে পারি। যেমন CO2O+ আছে, ব্র্যাকেট H+ হচ্ছে হাইড্রোজেন আছে, তো এই ক্ষেত্রে আমরা কি পাবো, যে কপার পাবো আর হচ্ছে 2 অণু H+। এবার জারণ বিজারণ প্রক্রিয়া, বিজারণ ছাড়াও কিছু অধাতুর কি থাকে নিষ্কাশন মূলত জারণ প্রক্রিয়ার উপরে নির্ভর করে। যেমন কি হতে পারে, ব্রাইন। সমুদ্রের জলে কি থাকে, ক্লোরিন। সমুদ্রের জলে ক্লোরিন সাধারণত লবণ রূপেই থাকে, NaCl থাকে, Na+Cl- আর থেকে কি হয়, ক্লোরিন নিষ্কাশন করা হয়। তাহলে NaCl থেকে আমরা কি করছি, সমুদ্রের জলে কি থাকে, NaCl থাকে, তাই তো। তো সেখান থেকে আমরা কি করছি, ক্লোরিন নিষ্কাশন করছি। তো 2 অণু ক্লোরিন মাইনাস অ্যাকোয়াস দিচ্ছি প্লাস হচ্ছে 2 অণু জল ব্র্যাকেট লিকুইড। তো এক্ষেত্রে কি দিচ্ছে যে 2 অণু OH নেগেটিভ প্লাস হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে ক্লোরিন উৎপন্ন হচ্ছে। তো এই ক্ষেত্রে ডেল্টা জি নেগেটিভের মান কত থাকবে, এর ক্ষেত্রে মান থাকবে তোমার +422 মানে 422 কিলোজুল। আর ডেল্টা জি নেগেটিভ ইকুয়ালস টু -NF নেগেটিভ F যে সমীকরণ আছে সেটা ব্যবহার করে আমরা এক্ষেত্রে E0 যে মান সেটা বের করতে পারি। তো E0 মানটা কত দেখো, দেওয়া আছে যে -2.2 ভোল্ট। এর প্রকৃত অর্থ কি, যে 2.2 ভোল্ট থেকে বেশি তড়িৎচালক বল পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, বাহ্যিক তড়িৎচালক বলের প্রয়োজন হবে। তড়িৎ বিশ্লেষণ দ্বারা আমরা যদি ক্লোরিন পাওয়ার সময় হাইড্রোজেন তারপর হচ্ছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে উপজাত দ্রব্যরূপে ব্যবহার করতে হবে। তো গলিত যে NaCl আছে এর তড়িৎ বিশ্লেষণ করাও যেতে পারে। এক্ষেত্রে আমরা হচ্ছে সোডিয়াম অক্সাইডের পরিবর্তে কি ব্যবহার করতে পারি, সোডিয়াম ধাতু উৎপাদন করতে পারি। এবার কি আছে, যে ধরো গোল্ড আর হচ্ছে রূপার নিষ্কাশন। গোল্ড আর রূপার নিষ্কাশনের ক্ষেত্রে আমরা কি করি, সায়ানাইড যৌগ Ca নেগেটিভ সহযোগে আমরা লিচিং করি। এবার বিশুদ্ধীকরণের বিভিন্ন পদ্ধতি, যে কোনো পদ্ধতিতেই নিষ্কাশিত একটা ধাতুর সহিত আমরা যদি সাধারণ কিছু অশুদ্ধি যুক্ত থাকে তখন কি করা হয়, যে অধিক বিশুদ্ধ যে ধাতু আছে সেটা পাওয়ার জন্য আমরা ধাতু এবং অশুদ্ধির ধর্মের পার্থক্যের উপর নির্ভর করে কিছু কৌশল অবলম্বন করি। কৌশলগুলি কি কি, যেমন হতে পারে ধরো পাতন, তারপর তড়িৎ বিশ্লেষণ, তরলীকরণ, জোন পরিশোধন, ক্রোমাটোগ্রাফি পদ্ধতি, এই পদ্ধতি বাষ্পীয় দশার পরিশোধন এগুলি ব্যবহার করি। তো পাতনের ক্ষেত্রে কি, ধরো যে পাতন করবো তো জিঙ্ক আর মার্কারি আছে, মার্কারির মতো এদের কি জিঙ্ক আর মার্কারির স্ফুটনাঙ্ক খুব কম হয়, ঠিক আছে, এদের স্ফুটনাঙ্ক খুব কম। তো এই সমস্ত ধাতুগুলি, যে সমস্ত ধাতুর তার মানে কি যে সমস্ত ধাতুর স্ফুটনাঙ্ক খুবই কম সেগুলির ক্ষেত্রে আমরা পাতন ব্যবহার করতে পারি। অবিশুদ্ধ ধাতু বাষ্পীভূত হয়ে বিশুদ্ধ ধাতু পাতিত রূপে পাওয়া যায়। এবার তরলীকরণ কার ক্ষেত্রে করব, এই পদ্ধতিতে টিনের মতো কম গলনাঙ্ক, এক্ষেত্রেও কম গলনাঙ্ক বিশিষ্ট ধাতু ব্যবহার করতে পারি, ঠিক আছে। কম গলনাঙ্ক বিশিষ্ট ধাতুকে কি করা হয়, নততলের মতো তলের ওপর দিয়ে প্রবাহিত করা হয়। আর এই পদ্ধতিতে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যে অশুদ্ধি আছে সেগুলি থেকে একে পৃথক করা যায়। আর তড়িৎ শোধন যেটা আছে, তড়িৎ শোধনের ক্ষেত্রে কি, ধরো তড়িৎ শোধন পদ্ধতির ক্ষেত্রে আমরা অবিশুদ্ধ যে ধাতু আছে অবিশুদ্ধ ধাতুকে কি করি, অ্যানোড রূপে ব্যবহার করি।
আর একই ধাতুর বিশুদ্ধ টুকরো ক্যাথোড রূপে ব্যবহার করি, মানে কি যে অশুদ্ধ ধাতু আছে সেটাকে অ্যানোড রূপে ব্যবহার করছি, আর একই ধাতুরই বিশুদ্ধ যেই টুকরোটা আছে সেটাকে মানে অবিশুদ্ধ টুকরোটাকে অ্যানোড রূপে আর বিশুদ্ধ টুকরোটাকে ক্যাথোড রূপে ব্যবহার করছি। আর ক্যাথোড আর অ্যানোডে ব্যবহৃত একই ধাতুর জলে দ্রাব্য লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষণে কি হয়, পাত্রে রাখা হয়। যেমন কি অ্যানোডের বিক্রিয়া, তাহলে এক্ষেত্রে কি হবে, m হবে প্লাস এনই নেগেটিভ হবে, আর ক্যাথোডের ক্ষেত্রে m এনই নেগেটিভ অ্যারো এম হবে। তো কপারকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা ব্যবহার করে বিশুদ্ধ করা হয়। অ্যানোডগুলি হচ্ছে কি অবিশুদ্ধ কপার, আর বিশুদ্ধ কপারের টুকরো কি অবশ্যই ক্যাথোড হিসেবে, প্রথমে বললাম ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তো ফলস্বরূপ এবার ক্যাথোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া কি হবে, তো কপার নিয়েছি, তো কপার মেটালের জায়গায় কি নিয়েছি, কপার, তো কপার আছে, তো কপার অ্যারো কি হবে, অ্যানোডে কি হয়, ক্যাথোডে বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়, তো সেক্ষেত্রে কি হবে, কপার 2 প্লাস 2 নেগেটিভ হবে, আর ক্যাথোডে বিজারণ, তাহলে কি হবে যে কপার 2 প্লাস 2 নেগেটিভ কপার। এবার ব্লিস্টার কপার থেকে আমরা কি করব, অশুদ্ধিগুলি অ্যানোড কাদা হিসেবে জমা হয়, যেমন যাতে কি থাকে যে অ্যান্টিমনি থাকে, সেলেনিয়াম থাকে, টেলুরিয়াম থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম উপস্থিত থাকে। আর এই মৌলগুলির যে পুনরুদ্ধার সেটা বিশুদ্ধিকরণের খরচ কমিয়ে দেয়। জিঙ্ককে এই পদ্ধতিতে আমরা বিশুদ্ধ করতে পারি। জোন পরিশোধন পদ্ধতিতে কি করব, জোন পরিশোধন যে পদ্ধতিটা আছে, অশুদ্ধিগুলি হচ্ছে ধাতুর কঠিন অবস্থা থেকে কি করে গলিত অবস্থায় বেশি দ্রাব্য, আর অবিশুদ্ধ যে ধাতু আছে সেটা দ্বন্দ্বের চারদিকে একটা চলমান হিটার এর একটা কি করে শেষ প্রান্তে আটকানো থাকে। গলিত অংশ কি হয়, হিটারের যে সম্মুখ ভাগ আছে সেটার অংশ গতিশীল থাকে, আর যে হিটারের সম্মুখ, যেহেতু হিটারটা কি, হিটার একটা কি সম্মুখগামী থাকে, তো সেহেতু বিশুদ্ধ ধাতব কেলাস পেছনে পড়ে থাকে, আর অবিশুদ্ধগুলি কি হয়, হিটারের গতির সৃষ্ট নতুন যে গলিত জোন আছে সেটার এলাকায় সরে যায়। তো এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, পুনরুদ্ধার, এই পদ্ধতি বারবার পুনরাবৃত্ত করা হয়, আর হিটারটাকে কি করা হয় যে একের দিকে বারবার সরানো হয়। এবার অশুদ্ধিগুলি যেগুলি আছে সেটা কি হয়, ঘনত্বটা, অশুদ্ধিগুলির যে ঘনত্ব আছে সেটা এক প্রান্তে বেড়ে যায় আর প্রান্তটি কেটে ফেলা হয়। এভাবেই আমরা কি করতে পারি যে এইভাবে অর্ধপরিবাহী উৎপাদনে, তারপর অন্যান্য যে অতি বিশুদ্ধ ধাতু আছে যেমন কি কি হতে পারে, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো অর্ধপরিবাহী, সিলিকন, বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম তৈরিতেও ব্যবহার করতে পারি। এবার বাষ্পীয় দশা পরিশোধন, বাষ্পীয় দশার ক্ষেত্রে কি, বাষ্পীয় দশার ক্ষেত্রে নিকেল পরিশোধন যেমন মন্ড পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে কি করা হয় যে নিকেল প্লাস হচ্ছে 4 অণু ধরো কার্বন মনোক্সাইড আছে, তো এক্ষেত্রে কি নিচ্ছি যে 330 থেকে 350 কেলভিন টেম্পারেচার নিচ্ছি। এক্ষেত্রে এটা কি উৎপন্ন হচ্ছে যে NiCO4, আর এর ক্ষেত্রে কি যে NiCO4 কত টেম্পারেচার একদম মাস্ট বি মনে রাখবে, 450 থেকে 470 কেলভিন। তো নিকেল প্লাস 4 অণু কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার জার্কোনিয়াম অথবা হচ্ছে টাইটেনিয়াম এর পরিশোধন ভ্যান আর্কেল পদ্ধতি। তো ভ্যান আর্কেল পদ্ধতির ক্ষেত্রে জার্কোনিয়াম আর টাইটেনিয়াম আছে, ঠিক আছে, জার্কোনিয়াম তারপর টাইটেনিয়ামের যে ধাতুগুলি আছে এর মতো কিছু ধাতুতে কি থাকে, অশুদ্ধি মিশে থাকে। তো এই অশুদ্ধিতে উপস্থিত সমস্ত কি থাকে, অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন যে অশুদ্ধিগুলি থাকে সেগুলি দূর করার জন্য আমরা এই জার্কোনিয়াম অথবা টার্কোনিয়ামের পরিশোধন মানে ভ্যান আর্কেল পদ্ধতিতে ব্যবহার করি। ধরো জার্কোনিয়াম আছে প্লাস 2 অণু আয়োডিন আছে, তো এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে, ZrI4 উৎপন্ন হবে। এবার ZrI4 থেকে কি উৎপন্ন হবে যে Zr প্লাস হচ্ছে 2I2। এবার ক্রোমাটোগ্রাফি পদ্ধতি যেটা আছে সেই পদ্ধতিটা দেখো। ক্রোমাটোগ্রাফি পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করতে পারি যে বিভিন্ন উপাদানের যে অধিশোষণ, একটা মিশ্রণের বিভিন্ন উপাদানের অধিশোষণ থাকে, সেগুলো ভিন্ন ভিন্ন মাত্রায় অধিশোষিত হওয়ার যে নীতি আছে সেটার উপর প্রতিষ্ঠিত। মিশ্রণটাকে কি করা হয়, নিশ্চল দশায় রাখা হয়, আর মিশ্রণটার কঠিন অথবা তরল হতে পারে। যেমন একটা বিশুদ্ধ দ্রাবক থাকে, আর দ্রাবকের মিশ্রণ অথবা গ্যাসকে আমরা নিশ্চল দশার উপর চালনা করতে পারি। যেমন কি কি হতে পারে যে গ্যাস, তারপর হচ্ছে কি ক্রোমাটোগ্রাফি, তারপর হচ্ছে কি পেপার ক্রোমাটোগ্রাফি ইত্যাদি। যে সমস্ত মৌলকে আমরা বিশুদ্ধ করতে, মানে যে সমস্ত মৌলগুলিকে আমাদের বিশুদ্ধ করতে হবে তার সহিত যে অশুদ্ধিগুলি মিশ্রিত থাকে, অশুদ্ধিগুলি রাসায়নিক ধর্মাবলীর পার্থক্য খুবই কম, আর মৌলটার সঙ্গে কি হয়, অশুদ্ধি খুব কম পরিমাণে উপস্থিত থাকে। তো সেই ক্ষেত্রে মৌলগুলির বিশুদ্ধিকরণ স্তম্ভ ক্রোমাটোগ্রাফি খুবই উপযোগী। অ্যালুমিনিয়াম, কপার আর হচ্ছে জিঙ্ক এবং আয়রনের ব্যবহার। তো এগুলির ব্যবহার কি, যে অ্যালুমিনিয়াম কি আমরা কি জানি, অ্যালুমিনিয়াম মধ্যে প্রকৃতিতে মানে সমস্ত যে মৌলগুলি আছে মৌলগুলির মধ্যে সবথেকে বেশি পরিমাণে আমাদের অ্যালুমিনিয়াম পাওয়া যায়। যেমন ধাতু শুষ্ক গুঁড়া, তারপর হচ্ছে বার্নিশ হিসেবে আমরা ব্যবহার করতে পারি অ্যালুমিনিয়ামকে। অ্যালুমিনিয়ামের অত্যন্ত সক্রিয় হয় কি হয়, ক্রোমিয়াম তারপর ম্যাঙ্গানিজ তাদের কি করে অক্সাইড থেকে নিষ্কাশন করতে ব্যবহৃত হয়। এবার অ্যালুমিনিয়াম যেটা আছে, অ্যালুমিনিয়ামের তার দিয়ে আমরা কি করি,
বৈদ্যুতিক পরিবাহী ব্যবহার করি, বৈদ্যুতিক যে বিভিন্ন পরিবাহী আছে সেটা হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। এবার অ্যালুমিনিয়াম যুক্ত যেমন কি হতে পারে, যে ধাতু সংকর আছে, মানে যুক্ত সংকর ধাতু, তারপর খুব হালকা হওয়ায় ব্যবহার করায় খুবই উপযোগী হয়, যেহেতু খুব হালকা যুক্ত, এই ক্ষেত্রে হচ্ছে আমরা সংকর ধাতু হিসেবেও ব্যবহার করতে পারি। তারপর বৈদ্যুতিক শিল্পেও ব্যবহার করতে পারি, বৈদ্যুতিক শিল্পে তার তৈরিতে ব্যবহার করা যেতে পারে। গরম করার জন্য যে তারের কুণ্ডলী তৈরি করা হয় সেটার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, কপার ব্যবহার করা হয়। তারপর ধাতু থেকে ধরো অধিকতর শক্তিশালী ধাতু সংকর কি হতে পারে, জিঙ্কের সহিত ব্রাস, তারপর ব্রোঞ্জ, টিনের সহিত ব্রোঞ্জ, তারপর হচ্ছে নিকেলের সহিত কি মুদ্রা সংকর ধাতু, এগুলিও তৈরিতে ব্যবহার করতে পারি। আয়রনের গালভানাইজেশনে জিঙ্ক ব্যবহৃত হয়, আয়রনের ক্ষেত্রে যে গালভানাইজেশন সেটার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, জিঙ্ক ব্যবহৃত করা হয়। জিঙ্ক যেমন কি ব্রাশের ক্ষেত্রে কি কপার থাকে তোমার হচ্ছে 60% আর জিঙ্ক থাকে হচ্ছে 40%। তারপর জার্মান সিলভার, কপার কত দেখো 25 থেকে 30% থাকে, আর জিঙ্ক থাকে হচ্ছে 25 থেকে 30%, নিকেল থেকে 40 থেকে 50%। রঞ্জক পদার্থ, রং ইত্যাদি পদার্থ উৎপাদনে কি হয়, আমাদের জিঙ্কের যে ধুলি আছে সেটা ব্যবহার করা হয়। তারপর কাস্ট আয়রন বা ঢালাই উনান, নর্দমার পাইপ, রেলওয়েতে ঘুমানোর যে বিছানা থাকে সেগুলি, তারপর খেলনা তৈরিতেও ব্যবহৃত করা হয়। তারপর রড আয়রন, তারপর হচ্ছে স্টিল উৎপাদনেও এটি ব্যবহার করা হয়। কি ব্যবহার করা, যে অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক, এই সমস্ত ধাতু। তারপর ধরো যে নিকেলের স্টিল ক্যাবেল, তারপর অটোমোবাইল, এরোপ্লেনে যে বিভিন্ন যন্ত্রাংশ হয় সেগুলি, তারপর পেন্ডুলাম, মাপুনি ফিতা, এই সমস্ত তৈরি করা হয়। চ্যাপ্টার অ্যানালাইজ করা কমপ্লিট হলো। নেক্সটে আরও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে অ্যানালাইজ করবো এবং চ্যাপ্টারের লাইনগুলো কোডিং করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন হচ্ছে আমাদের মোটিভেশন। খুব ভালো থেকো।